গ্র্যাভিটেশনে আমরা আগের দিন স্যাটেলাইটের আগে অবধি কমপ্লিট করেছি, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অবধি কমপ্লিট করেছি। আজকে যেটা শুরু করব সেটা হলো স্যাটেলাইট। স্যাটেলাইট বেসিক্যালি দু ধরনের হয়, একটাকে বলা হয় পোলার স্যাটেলাইট, একটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। যেটা আর্থের রোটেশনের সাথে সেম অ্যাঙ্গুলার স্পিডে মুভ করে সেই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো বেসিক্যালি কমিউনিকেশন সিস্টেম বা ব্রডকাস্টিংয়ের জন্য ইউজ হয়, আর পোলার স্যাটেলাইটগুলো ওই আর্থের মেটেরিওলজিক্যাল অবজারভেশনের জন্য ইউজ হয়। তো জিও স্টেশনারি স্যাটেলাইটটা আর্থ যেভাবে রোটেট করছে, যে প্লেনে রোটেট করছে সেই প্লেনেই রোটেট করে, আর পোলার স্যাটেলাইটগুলো আর্থের পোল বরাবর ওপর নিচে ভার্টিক্যালি রোটেট করে। তো এইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। সো প্রিন্সিপাল অফ লঞ্চিং এ স্যাটেলাইট। সাপোজ এটা আর্থ, সো আর্থ সারফেসের ওপর কোনো টাওয়ারের ওপর থেকে, সাপোজ এর একটা টাওয়ারের ওপর থেকে কোনো বডিকে যদি আমি ছুঁড়ে ফেলি, তাহলে বডিটা এইরকম একটা প্রজেক্টাইল পাথে এসে সারফেসে গিয়ে পড়বে। যদি তার চেয়েও বেশি ভেলোসিটিতে ছুঁড়ি তাহলে ও আরেকটু দূরে গিয়ে পড়বে, মানে রেঞ্জটা বেড়ে যাবে। আরও যদি বেশি ভেলোসিটিতে ছুঁড়ি তাহলে আরও দূরে গিয়ে পড়বে, রেঞ্জটা বেড়ে যাবে। আমি যদি একে এমন ভেলোসিটি দিয়ে ছুঁড়ি যাতে এর রেঞ্জটা কোনোদিনই এমন হবে না যাতে কোনোদিনই ও আর্থের সারফেসকে টাচ করতে পারে, তাহলেই ও একটা অরবিটের মধ্যে ঘুরতে শুরু করবে। এইভাবে ঘুরে ও এইখানে এলো, মানে ও একটা অরবিট সবসময় কমপ্লিট করবে। এখানটা একটু বেঁকে গেছে। সো অরবিটটা সবসময় কমপ্লিট করতে থাকবে এবং এটা চলতেই থাকবে। এটা আর্থ সারফেসের চারিদিকে একটা নির্দিষ্ট সার্কুলার পাথে, সার্কুলার হোক বা ইলিপ্টিক্যাল হোক, যাই হোক কোনো একটা পাথে ও বরাবর ঘুরতে থাকবে। সো এটাই হচ্ছে একটা স্যাটেলাইট লঞ্চ করার প্রসেস। স্যাটেলাইট জেনারেলি লঞ্চ করা হয় একটা ভেহিকেলের সাহায্যে, একটা রকেটের সাহায্যে। সেই রকেটগুলোর দু রকমের স্যাটেলাইট হয়, একটাকে বলা হয় পোলার স্যাটেলাইট, একটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। একটু লিখে নিই। ফার্স্ট এটা জিও স্টেশনারি স্যাটেলাইট অ্যান্ড সেকেন্ডটা হলো পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি কথাটার মানে হলো যে আর্থের স্পিডের সাথে সিঙ্ক্রোনাইজড, মানে একই স্পিডে মুভ করে। আর্থ যে স্পিডে রোটেট করছে, নিজের অ্যাক্সিসের রেসপেক্টে আর্থ যে স্পিডে রোটেট করছে, এই স্যাটেলাইটটার স্পিডও সেম, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটোর ক্ষেত্রে সমান হবে। কাজেই আমি যদি একটা স্যাটেলাইটকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে মাথার ওপরে দেখি, তাহলে ওই স্যাটেলাইটটাকে আমার রেসপেক্টে রেস্টে আছে বলে মনে হবে আমার, বিকজ আমিও তো আর্থের সাথে সাথে ঘুরছি। আমি যে স্পিডে আর্থের সাথে সাথে আর্থের অ্যাক্সিসের চারপাশে ঘুরছি, ওই স্যাটেলাইটটাও ওর নিজের অ্যাক্সিস, ওর নিজের অরবিটে সেম অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে। যার ফলে ও একটা নির্দিষ্ট জায়গার ওপরে, মানে একটা নির্দিষ্ট আর্থের যে কোনো একটা জায়গার ওপরে, কোনো একটা সিটির ওপরে বা কোনো একটা প্লেসের ওপরে রেস্টে আছে বলে মনে হয়। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। বেসিক্যালি এই স্যাটেলাইটগুলো ইউজ করা হয় কমিউনিকেশনের জন্য, ব্রডকাস্টিংয়ের জন্য, স্পেশালি ব্রডকাস্টিংয়ের জন্য। আজকালকার দিনে আমরা দেখেছি যে বিভিন্ন রকম ডিশ অ্যান্টেনাগুলো ছাদে বসানো হয়। টাটা স্কাই, ডিশ টিভি, ভিডিওকন বা এই ধরনের অনেক কোম্পানি আছে যাদের ডিশ অ্যান্টেনাগুলো ছাদের উপর বসানো হয়, একটা নির্দিষ্ট দিকে মুখ করে বসানো হয়। তো এই নির্দিষ্ট দিকে মানে ঠিক কোন দিকে মুখ করে বসানো হয়, একটা পার্টিকুলার এরিয়াতে যদি আমি প্রত্যেকটা বাড়িতে একই কোম্পানির ডিশ লাগানো যদি থাকে, তাহলে আমি দেখব যে প্রত্যেকটা ডিশ একই ডিরেকশানে মুখ করে আছে। সেই ডিরেকশানটা কোন ডিরেকশান? যে ডিরেকশানে ওদের স্যাটেলাইটটা আছে, মানে ওই কোম্পানির ব্রডকাস্টিং স্যাটেলাইটটা যে ডিরেকশানে আছে, প্রত্যেকটা ডিশ অ্যান্টেনাও সেম ডিরেকশানে মুভ করে থাকে। তো এই পার্টিকুলার ডিরেকশনটা বোঝা যায় ওদের চ্যানেল ইন্টেন্সিটি দেখে। ওরা বারবার ধরে ওপরে উঠিয়ে নামিয়ে এগুলো অ্যাডজাস্ট করে। তার মানে ওই যে স্যাটেলাইটটার দিকে ওরা তাকিয়ে আছে বা স্যাটেলাইটের দিকে মুখ করে আছে, সেই স্যাটেলাইটটা তো নিজের পজিশন কখনো চেঞ্জ করছে না। তার মানে ওই যে স্যাটেলাইটটা, দ্যাট ইজ কল্ড জিও স্টেশনারি স্যাটেলাইট, আর্থের রেসপেক্টে যেটা রেস্টে আছে বলে মনে হয়। তো এই ধরনের স্যাটেলাইটগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, এবং এগুলো কাজ করে কিসের জন্য? বেসিক্যালি কমিউনিকেশনের জন্য এবং ওই ব্রডকাস্টিং এর পারপাসে ইউজ হয়। আর
পোলার স্যাটেলাইট কারা? পোলার স্যাটেলাইট হচ্ছে সেই সমস্ত স্যাটেলাইট যারা, আচ্ছা আরেকটা কথা বলি, জিও স্টেশনারি স্যাটেলাইট রোটেট করে কীভাবে একটু দেখাই। যদি এটা আর্থ হয়ে থাকে, এটা আর্থের অরবিট, এইভাবে ঘুরছে আর্থ, তো জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো এইভাবে ঘোরে ওর ইকুয়েটার বরাবর। ইকুয়েটার হোক মানে মোটামুটি এইরকমভাবে হরিজন্টাল প্লেনে, বা আর্থ যে ডিরেকশনে যে প্লেনে রোটেট করছে সেই প্লেনে ওরাও ঘোরে। আর পোলার স্যাটেলাইটগুলো পোল টু পোল ভার্টিক্যালি রোটেট করে এইভাবে। এইগুলো বেসিক্যালি ইউজ করা হয় কোনো রকম মেটেরোলজিক্যাল অবজারভেশন বা যে বিভিন্ন রকমের যে ওয়েদার চেঞ্জের জন্য যা প্রবলেমগুলো হচ্ছে, গ্লাসিয়ারগুলো মেল্ট করছে, গ্লাসিয়ারের মধ্যে ভাঙন ধরছে, এই সব জিনিসগুলোকে অবজার্ভ করার জন্য এই ধরনের পোলার স্যাটেলাইট ইউজ করা হয়। এখন স্যাটেলাইট কিভাবে আমাদের সারফেস থেকে মানে আর্থ থেকে অরবিটে পাঠানো হয় তার একটা ভেহিকেল আছে, যে রকেট আছে, সেই রকেটগুলোর নাম হলো পিএসএলভি। একটা হলো পিএসএলভি আর একটা জিএসএলভি। পিএসএলভির পুরো নাম হলো পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল অ্যান্ড জিএসএলভি মিনস জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। যদিও পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেলে করেও অনেক সময় জিও স্টেশনারি স্যাটেলাইট পাঠানো হয়, সো ওয়াইডলি ইউজ হয় পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। এই ভেহিকেলগুলো হচ্ছে একটা রকেট, মাঝে মাঝেই যখন রকেট লঞ্চিং থাকে বা স্যাটেলাইট লঞ্চিং থাকে, কিছুদিন আগেই একটা স্যাটেলাইট পাঠানো হলো ওই উড়িষ্যার চাঁদিপুর থেকে, সরি উড়িষ্যার চাঁদিপুর না, শ্রীহরিকোটা থেকে পাঠানো হয়েছিল। তো এই স্যাটেলাইটটাও এইরকম পিএসএলভিতে করেই ছোড়া হয়েছে। পিএসএলভি হচ্ছে একটা রকেট যেটা একটা নির্দিষ্ট লঞ্চিং স্টেশনে প্রথমে বার্ন করা হয়, করে ওটা উপরে ওঠে এবং আস্তে আস্তে ওই স্যাটেলাইটটা নষ্ট হয়ে যায়, মানে স্যাটেলাইট বলছি, ওই রকেটটা নষ্ট হয়ে যায়, রকেটটা আর ফিরে আসে না, আর স্যাটেলাইটটা ওখানে নির্দিষ্ট অরবিটে ঘুরতে থাকে। কিন্তু এইবারের যে লাস্ট স্যাটেলাইটটা ছোড়া হলো সেটা একটা স্পেশাল টাইপের রকেটে করে ছোড়া হয়েছিল, যেখানে এই যে রকেটগুলো যে নষ্ট হয়, এদের যে ওয়েস্টগুলো সেগুলো না মানে আমাদের এই স্পেসে একটা খুব মানে বাজে জিনিস তৈরি করে, মানে ঘুরে বেড়ায়, এদিক ওদিক ধাক্কা লাগে, মানে ওয়েস্টগুলো এদিক ওদিক ঘুরতে থাকে। সেটা যাতে না হয় সেই কারণে ইন্ডিয়ার সায়েন্টিস্টরা, ইসরো স্পেশালি, ওরা কী করেছে, রকেটের যে ওয়েস্টগুলো সেইগুলোকেও ওই অরবিটের মধ্যে ঘোরাতে শুরু করেছে, মানে সেগুলো যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায়, তাই সেগুলোকেও অরবিটের মধ্যে ঘোরানোর মতো করে ওরা সিঙ্ক্রোনাইজ করে দিয়েছিল। এতে সুবিধাটা কী হবে, যেরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে করে আমরা অনেক কিছু অবজার্ভ করতে পারি, তেমনি এই যে ওয়েস্টগুলো তাতেও ক্যামেরা লাগানো আছে, সোলার এনার্জি অ্যাবজর্ব করে ওই ক্যামেরাগুলো রান করবে এবং ক্যামেরাগুলোর সাহায্যে আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমাদের আর্থের চারপাশে কী ঘটছে। মানে একটা স্যাটেলাইট তো নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হচ্ছে, তার সাথে ওই স্যাটেলাইটটা যে রকেটে করে ছোঁড়া হয়েছিল সেই রকেটটার যে ওয়েস্টগুলো, সেই ওয়েস্টগুলো একটা নির্দিষ্ট অরবিটে ঘুরছে, ফলে সেই ওয়েস্টগুলোকে আমরা অ্যাজ অ্যান অবজারভেটরি আমরা কাজে লাগাতে পারছি, সেগুলোকে বেকার নষ্ট করে দিচ্ছি না, ওগুলোকে আমরা অবজারভেটরি হিসেবে কাজে লাগাতে পারছি। এবার আমরা পড়বো অরবিটাল স্পিড, টাইম পিরিয়ড অ্যান্ড হাইট অফ এ স্যাটেলাইট। মানে স্যাটেলাইটটা যখন একটা নির্দিষ্ট অরবিটে ঘোরে তখন ওর স্পিড কত থাকে, ওর টাইম পিরিয়ড কত হয়, মানে একবার ফুল রোটেশনের জন্য কত টাইম লাগে, আর ও সারফেস অফ আর্থ থেকে ঠিক কতটা হাইটে গেলে বা কতটা হাইটে রোটেট করলে ও জিওস্টেশনারি স্যাটেলাইট হিসেবে কাজ করতে পারবে বা এই ধরনের স্যাটেলাইট হিসেবে কাজ করতে পারবে, সেগুলো আমরা বের করবো। তার আগে কয়েকটা জিনিস আমরা ধরে নিই। প্রথমে ধরে নেবো এম, ক্যাপিটাল এম হলো মাস অফ আর্থ। আর similarly radius of earth, small m এটা হলো mass of satellite, small v এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি বা অরবিটাল স্পিড। হয়েছে, আর একটাই বাকি থাকছে এইচ, এটা হলো হাইট অফ স্যাটেলাইট অ্যাবাভ দ্য আর্থ সারফেস। ওকে, সো আর্থ সারফেসের উপরে স্যাটেলাইটটা কতটা উপরে আছে সেটা ডিনোট করছি এইচ দিয়ে। এবার আমরা
ধরে নিচ্ছি যে এটা আর্থ, ঠিক আছে, আর্থের রেডিয়াস আর, মাস এম, এর চারপাশে একটা অরবিটে স্যাটেলাইটটা ঘুরছে। সো যে অরবিটটাতে ঘুরছে সেটা আর্থ সারফেস থেকে এইচ হাইটে আছে। তাহলে আর্থের সেন্টার থেকে এখানে অরবিটটা ঘুরছে, স্যাটেলাইটটা ঘুরছে যার মাস স্মল এম। তাহলে সেন্টার অফ আর্থ থেকে আমরা জানি, আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে দেখেছি যে প্রত্যেকটা অবজেক্টকে পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করতে হবে। সো মাস অফ আর্থ এটাকে আমি পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করলে পুরো মাসটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড আছে বলে ধরে নিতে হবে। সো দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট মাসেস, ওয়ান ইজ আর্থ অ্যান্ড অ্যানাদার ইজ দ্য স্যাটেলাইট, উইল বি ক্যাপিটাল আর প্লাস এইচ, বিকজ সেন্টার থেকে এতটা হলো আর, আর এখান থেকে ওপর অবধি হলো এইচ। আর স্যাটেলাইটের রেডিয়াস নেওয়ার দরকার নেই, বিকজ দ্যাট ইজ ভেরি স্মল উইথ রেসপেক্ট টু আর্থ। কাজেই আমরা জানি যে ডিস্টেন্স হলো আর প্লাস এইচ, দুটো মাস পেয়েই যাচ্ছি। সো ফোর্স অফ গ্র্যাভিটেশন বিটুইন দেম কত হবে? জি এম এম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এটা আমরা ফ্রম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন থেকে পেলাম। আবার এই যে ঘুরছে, আচ্ছা এই যে ফোর্সটা সেটা কীরকম, নেচার কীরকম? ইট ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার, ভেতরের দিকে অ্যাক্ট করছে, ওকে। আর আরেকটা ফোর্স, এই সার্কুলার পাথে ঘোরার জন্য ওর সবসময় আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার একটা ফোর্স কাজ করে, সেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে আমি এফ ড্যাশ ধরছি। এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কার? স্যাটেলাইটের, অবশ্যই স্যাটেলাইটের। এটা হলো এম ভি স্কোয়ার বাই ডিস্টেন্স, দ্যাট ইজ আর প্লাস এইচ। এটা ইকুয়েশন নাম্বার 2। এই দুটো সেম হচ্ছে বলেই কিন্তু একটা নির্দিষ্ট অরবিটে ঘুরছে। যদি না হতো তাহলে যেটা বেশি হতো তার দিকেও চলে যেত। সো নাও এফ অ্যান্ড এফ ড্যাশড আর ব্যালেন্সড, therefore এই দুটো সমান হয়ে যাবে জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। সো একটা আর প্লাস এইচ তো কেটেই যাচ্ছে, এমটাও কেটে গেল, কি পড়ে থাকবে? প্রথমে আমরা ভি, আচ্ছা এখান থেকে একটা আর প্লাস এইচ আর এখান থেকে স্কোয়ারটা কেটে গেল, ফলে ভি স্কোয়ারটা হবে জি এম বাই আর প্লাস এইচ। therefore ভি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ এর রুট। এটা হলো অরবিটাল ভেলোসিটি বা অরবিটাল স্পিড অফ আর স্যাটেলাইট। ওই স্যাটেলাইটটা যে অরবিটে ঘুরছে সেই অরবিটটার অরবিটাল স্পিড। এবার এটাকে আমি অনেকভাবে ডিরাইভ করতে পারি, ডিরাইভ না মানে এক্সপ্রেস করতে পারি। যেমন আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সো এখান থেকে আমি শুধু জিএম এর ভ্যালুটাকে এভাবে লিখে নিতে পারি জি ইন্টু আর স্কোয়ার। সো এই জি আর স্কোয়ার মানে জিএম এর ভ্যালুটা আমি ওই অরবিটাল ভেলোসিটির এক্সপ্রেশন রিপ্লেস করে দিতে পারি, ছিল রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। সো ওই জিএম এর জায়গাতে আমি লিখব জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, ঠিক আছে। সো এটাও অরবিটাল স্পিডের একটা এক্সপ্রেশন হতে পারে। এবার যদি আমরা কনসিডার করি যে স্যাটেলাইটের হাইটটা রেডিয়াস অফ আর্থের চেয়ে কম, অনেকটাই ছোট, যদিও সেই ছোটই হয় বেসিক্যালি, তো যদি আমি ধরে নিই যে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এইচ, দেয়ারফোর বা দ্যাট মিনস আমরা লিখতে পারি যে আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু অনলি আর, therefore v becomes
root over g r square by r only. It means root over জি আর। এবার এর ভ্যালুগুলো বসাবো। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড আর হলো রেডিয়াস অফ আর্থ উইচ ইজ 6.4 ইন্টু 10⁶। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আসছে 7.92 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এটা একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ অরবিটাল স্পিড অফ স্যাটেলাইট, মানে পার সেকেন্ডে 7.92 কিলোমিটার স্পিডে ঘুরছে। আবার যদি এই স্পিডটা বাড়তে বাড়তে 11.2 এর কাছাকাছি চলে যায়, তাহলে কিন্তু সেটা এসকেপ স্পিড হয়ে যাবে, তখন আর ওই অরবিটে ঘুরবে না, ও সোজা বেরিয়ে চলে যাবে। তো এটা হলো অরবিটাল স্পিড অফ এ স্যাটেলাইট। এবার আমরা বের করব টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ইন ওয়ান রেভলিউশন। একটা রেভলিউশনে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? 2π ইন্টু, আমি যদি পুরো ডিস্টেন্সটা ধরি সেন্টার ফ্রম আর্থ থেকে, তাহলে r প্লাস এইচ ডিভাইডেড বাই অরবিটাল ভেলোসিটি ভি। এবারে টু পাই ইন্টু আর প্লাস এইচটা থাকলো, আমি ভি এর ভ্যালুটা বসাচ্ছি রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এখন এখানটাতে আমি এভাবে লিখতেই পারি 2π ইন্টু আর প্লাস এইচ, আর এই নিচে যেটা আর প্লাস এইচ আছে সেটা ওপরে নিয়ে গেলে আর প্লাস এইচ পাওয়ারে হাফ, মানে যেটা একদম নিচে ছিল সেটা ওপরে উঠে যাবে, আর নিচে থাকছে রুট ওভার জি আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2π আর প্লাস এইচের পাওয়ার হবে 3/2 ডিভাইডেড বাই রুট ওভার জি আর। টু পাই আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি আর এর রুট। সো এটা হলো আমাদের, আচ্ছা জি আর না, জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা লাইন করা যায়, 2π বাই আর রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব by g. This is the expression for time period of a satellite. এবার আমরা এই টাইম পিরিয়ড এক্সপ্রেশনটাকে অন্যভাবেও সাজাতে পারি, যেমন আমরা যদি লিখি যে মাস অফ আর্থ m ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। আবার জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। সো জি এম বাই আর স্কোয়ারের ওই এম এর জায়গাতে যদি ভ্যালুটা বসিয়ে দিই, জি বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই আর কিউব রো বসিয়ে দিলে আর স্কোয়ার আর আর কিউব কেটে গেলে একটা আর থাকবে। সো ইট উইল বিকাম 4π আর রো ডিভাইডেড বাই, আর একটা জি থাকবে ডিভাইডেড বাই 3। এটা হলো স্মল জি এর ভ্যালু। দেয়ারফর
টি টাইম পিরিয়ডের ভ্যালুটা হবে এইরকম, 2 পাই বাই আর রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব ডিভাইডেড বাই স্মল জি এর ক্ষেত্রে আমি লিখব 4 পাই আর রো জি ডিভাইডেড বাই 3। সো এটা এরকম দাঁড়াবে। আচ্ছা পরের পেজে করি। t equal to 2 pi by r root over 3 r plus h এর হোল কিউব ডিভাইডেড বাই 4 pi g r রো। এটা এবার এই বাইরের 2 পাই বাই আরটাকে যদি আমি রুটের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে জিনিসটা হবে 4 পাই স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 3 আর প্লাস এইচ এর হোল কিউব বাই 4 পাই জি আর রো। 4 পাইটা কেটে যাবে বোথ সাইডে, তাহলে ওপরে থাকছে 3, একটা পাই থাকবে, আর প্লাস এইচ এর হোল কিউবটা থেকে যাবে, আর নিচে থাকবে জি রো অ্যান্ড আর কিউব, এটা রুটের ভেতরে। এইটা হবে টি এর আরেকটা এক্সপ্রেশন টাইম পিরিয়ডের। এবার যদি যে স্যাটেলাইটটার কথা আমি কনসিডার করছি সেটা যদি আর্থের সারফেসের খুব কাছাকাছি থাকে, সো ইফ দ্য স্যাটেলাইট অরবিটিং ভেরি ক্লোজ টু আর্থ সারফেস, যদি আর্থ সারফেসের খুব কাছাকাছি স্যাটেলাইটটা থাকে, দেন আর প্লাস এইচ এর ভ্যালুটা শুধু আর এর ভ্যালুর সাথে সমান হয়ে যাবে, বিকজ এইচটা খুব ছোটো আর এর রেসপেক্টে, আর এর সাথে কনসিডার করলে এইচটা খুব ছোটো হয়ে যাবে। দেয়ারফর টি এর ভ্যালুটা আসবে এইরকম, রুট ওভার 3 পাই, ওপরটা হয়ে যাবে শুধু আর কিউব, নিচটাও আর কিউব কেটে যাচ্ছে, 3 পাই বাই 0। এর ভ্যালুটা যদি আমি বসাই, আচ্ছা এর ভ্যালুটা না বসিয়ে আমরা আমাদের আগের একটা এক্সপ্রেশন ছিল t equal to 2 পাই বাই আর রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর প্লাস এইচ ইজ নিয়ার ইকুয়াল টু আর অনলি, therefore t becomes 2 pi by r root over r cube by g। এবার 2 পাইটা বাইরে থাকলো, ভেতরে আর কিউব বাই জি আর স্কোয়ার, আরটা বাইরে ছিল ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে শুধু একটাই আর থাকবে, 2 পাই রুট ওভার আর বাই জি। এবার ভ্যালুগুলো বসাই,
টু ইন্টু 3.14 ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই জি 9.8। এটা ক্যালকুলেট করলে 5.08 ইন্টু 10⁻³ এটা সেকেন্ড ইউনিটে আসবে, এত সেকেন্ড। এটাকে যদি আমি মিনিটে করি তাহলে 84.6 মিনিট। তার মানে একটা স্যাটেলাইটের পুরো একবার ঘুরতে মানে টাইম অফ রেভলিউশন এটা হলো 84.6 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এই সময়ের মধ্যেও ও একবার পুরো নিজের অরবিটে পুরো একবার ঘুরে আবার আগের পজিশনে চলে আসতে পারে। এবার আমরা করব হাইট অফ এ স্যাটেলাইট অ্যাবাভ দ্য আর্থ সারফেস বা অল্টিটিউড। আমরা দেখেছি টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2π/r রুট ওভার r প্লাস h এর হোল কিউব ডিভাইডেড বাই জি। এটা ছিল আমাদের টাইম পিরিয়ডের এক্সপ্রেশন, তাই তো? আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে এটা হচ্ছে t², এদিকে আসছে 4π² ইন্টু r প্লাস h এর হোল কিউব বাই জি। এটা t² এক্সপ্রেশন আমরা পেলাম। এখান থেকে শুধু r প্লাস h এর হোল কিউবের এক্সপ্রেশনটা কীরকম আসবে? t² r² g ডিভাইডেড বাই only 4π²। So r plus h equal to t² r² g by 4π², এটার কিউব রুট বা পাওয়ারে 1/3। Therefore h equal to t² r² g by 4π² পাওয়ারে 1/3 মাইনাস আর। আর যেটা লেফট সাইডে ছিল সেটা মাইনাস করে দিলাম। সো এটাই হবে হাইট অফ এ স্যাটেলাইট অ্যাবাভ দ্য আর্থ সারফেসের এক্সপ্রেশন। এবার আমরা জিওস্টেশনারি স্যাটেলাইটের অ্যাকচুয়াল হাইট কত হয় সেটা বের করব। জিওস্টেশনারি স্যাটেলাইট মানে যার টাইম পিরিয়ড হবে 24 আওয়ার্স। সো জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে আর তো কনস্ট্যান্ট থাকবে 6.4 ইন্টু 10⁶ মিটার, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম পিরিয়ড হবে 24 আওয়ার। এই 24 আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো ইট ইজ 24 ইন্টু 3600 সেকেন্ড। সো ওখান থেকে এইচ ইকুয়াল টু 24 ইন্টু 3600 স্কোয়ার ইন্টু 6.4 ইন্টু 10⁶ স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 স্কোয়ার।
এটা পুরোটার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আবার 6.4 ইন্টু 10⁶ ইউনিট হবে মিটার। এটা ক্যালকুলেট করলে কত আসে, আসছে 3.6 ইন্টু 10⁻7 মিটার, মানে 36,000 কিলোমিটার। সো জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য হাইট অফ দ্য স্যাটেলাইট হবে 36,000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। যে কোনো জিওস্টেশনারি স্যাটেলাইটই এই হাইটের ওপরই থাকে। আর জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে আরেকটা জিনিস, অরবাইটাল স্পিড যেটা আমরা ধরি, অরবাইটাল স্পিড নর্মালি আমরা যেটা ক্যালকুলেট করেছিলাম, এমন একটা স্যাটেলাইট যেটা ভেরি ক্লোজ টু আর্থ সারফেস 7.92 কিলোমিটার পার সেকেন্ড ধরেছিলাম, বাট জিওস্টেশনারি স্যাটেলাইট এমন কিছু সারফেসের কাছে থাকে না। 36,000 কিলোমিটার ইজ নট এ স্মল ডিস্টেন্স। যেখানে আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, সেখানে 36,000 কিলোমিটার ওপরে আছে। কাজে এটা খুব একটা ছোট নয়, মানে আমি কম্পেয়ার করলে আমি লিখতে পারবো না যে কোনো একটাকে আমি নেগলেক্ট করে দিতে পারবো না। সেই কারণে এই জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখা যাবে যে এর অরবিটাল স্পিড হবে নিয়ারলি 3.1 কিলোমিটার পার সেকেন্ড, মানে নর্মালি আমরা যেটা ক্যালকুলেট করলাম অরবিটাল স্পিড তার চেয়ে কম, তবেই সেটা জিওস্টেশনারি হবে। এবার করব এনার্জি অফ এ স্যাটেলাইট। স্যাটেলাইটের এনার্জি বের করতে গেলে আমাকে দু ধরনের এনার্জি বের করতে হবে। প্রথমে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু, আমরা পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আগে ওই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সময় পেয়েছি, ডাইরেক্ট লিখে দেবো, ইট ইজ মাইনাস GM বাই আর স্কোয়ার, সরি GMM বাই আর। আর মানে এখানে ডিস্টেন্স বিটুইন টু মাসেস বা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তার মানে এখানে হবে R+H। আর কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু ধরলাম হাফ mv স্কোয়ার, সো হাফ m ইন্টু ভি স্কোয়ার, মানে ভি এর এক্সপ্রেশন ছিল GM/R+H এর রুট, তাহলে এটা শুধু GM/R+H হয়ে যাবে, বিকজ স্কোয়ারের সাথে রুটটা কেটে যাচ্ছে। সো হাফ GMM/R+H, therefore total energy E equal to U plus K, so minus GMM/R+H plus half GMM/R+H, এটা হয় মাইনাস, এটা বড় তাই বড় সাইনটা বসবে, মাইনাস হাফ GMM/R+H, এটা হলো এনার্জি অফ এ স্যাটেলাইট। এখন টোটাল এনার্জি কেন নেগেটিভ, এটা আমি আগেও বলেছি যে টোটাল এনার্জি নেগেটিভ বিকজ এই স্যাটেলাইটটা অরবিটে ঘোরার জন্য ওর নিজে কোনো এনার্জি খরচ হচ্ছে না, বিকজ ওর তো নিজে কোনো এনার্জি নেই, ওকে ঘোরাচ্ছে কে ফোর্স দিয়ে টানছে, ওকে ফোর্স দিচ্ছে আর্থ নিজে। সো এখানে যে এনার্জিটা প্রোভাইড করা হচ্ছে সেটা আর্থের নিজের এনার্জি, তাই যখন আমি সেটা স্যাটেলাইট এনার্জি হিসেবে কনসিডার করছি উই হ্যাভ টু পুট এ নেগেটিভ সাইন ওভার ইট। এবার আরেকটা টার্ম আমাদেরকে শিখতে হবে, বাইন্ডিং এনার্জি অফ এ স্যাটেলাইট। বাইন্ডিং এনার্জি হলো এই যে এনার্জিটা দেখলাম সেই এনার্জিটারই পজিটিভ ভ্যালু।
হাফ জি এম এম বাই আর প্লাস এইচ। এই বাইন্ডিং এনার্জি কী সিগনিফাই করছে? আমরা যখন একটা স্যাটেলাইটকে, স্যাটেলাইট শুধু না, আমি বলছি যে স্যাটেলাইট বা কোনো অবজারভেটরি একটা অরবিটে ঘুরছিল, সেই অরবিট থেকে আমাকে বের করতে হবে। সেই অরবিট থেকে বাইরে বের করতে গেলে ঠিক এই পরিমাণ এনার্জি দিলেই, প্লাস হাফ জিএমএম বাই আর প্লাস এই পরিমাণ এনার্জি দিলেও অরবিট থেকে বেরিয়ে যাবে। কিছুদিন আগে মার্স অবজারভেটরি যেটা ইন্ডিয়া ছেড়েছিল, মঙ্গলয়ান, তো এই মঙ্গলয়ান এটাও এই প্রসেসেই ছোঁড়া হয়েছিল। মানে অনেক উন্নত দেশগুলোতে ওদের কাছে প্রচুর টাকা থাকে, ওরা সরাসরি এসকেপ ভেলোসিটি দিয়ে ছুড়ে দিতে পারে যে কোনো অবজারভেটরি। বাট আমাদের মতো এইরকম গরিব একটা কান্ট্রি কাছে সেই পরিমাণ টাকা থাকে না, অত ফুয়েল কেনার টাকা থাকে না। সেক্ষেত্রে আমাদের সায়েন্টিস্টরা একটা অন্য প্রসেস আবিষ্কার করেছিল যে কোনো অরবিটকে, মানে অবজারভেটরিকে যদি ছুঁড়তে হয় তখন আর্থ সারফেসে কি করব না, আর্থের এই সারফেস থেকে ছোড়া হলো, প্রথমে ওকে আর্থের অরবিটে ঘোরাও হবে, ঘোরাতে ঘোরাতে এই রেডিয়াসটাকে বাড়াতে বাড়াতে এখানে সাপোজ মঙ্গল আছে, বা আমি মুনের যদি ক্ষেত্রে ধরি, মুন আছে এখানটাতে, এবং ঘোরাতে ঘোরাতে ওর রেডিয়াসটা বাড়ছে। যখনই ও এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ঢুকে যাচ্ছে তখন অটোমেটিক্যালি ও এদিকে এবার ঘুরতে শুরু করবে এর অরবিটে। তার মানে আমাকে সরাসরি এখান থেকে ছুড়লে যে খরচটা হতো তার চেয়ে অনেক কম খরচে আমি এটা পাঠিয়ে দিতে পারবো, একটু সময়টা বেশি লাগবে। তো যে পরিমাণ এনার্জি দিলে ও এই অরবিট থেকে বেরিয়ে যাবে, সেই এনার্জিটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি অফ স্যাটেলাইট। এবার আসবো এসকেপ স্পিড। মানে একটা বডিকে আমি সারফেস থেকে ওপরের দিকে ছুঁড়লাম, কিন্তু ও বারবার ধরে নিচে চলে আসে। এমন একটা ভেলোসিটি দিয়ে ছুঁড়তে হবে যাতে ও আর আর্থ সারফেসে ফিরে না আসে, সেই স্পিডটাকে বলা হয় এসকেপ স্পিড। আমি ধরে নিচ্ছি এটা আর্থ সারফেস, এটা রেডিয়াস আর, এইখান থেকে একটা বডিকে আমি ইনিশিয়ালি এক্স হাইট অবধি এইরকম একটা জায়গাতে উঠিয়েছি। এবার এখান থেকে আমি ফার্দার আরও ওকে উপরে ওঠাচ্ছি, আরও কিছুটা হাইট ডিএক্স। তাহলে এবার আমি পরপর দেখি। সো এই এক্স অবধি ওঠাতে বা এক্সে যদি কোনো বডি থাকে তাহলে ওর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? সো গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল টু জি এম এম বাই এক্স স্কোয়ার। এই ফোর্স দিয়ে ওই এক্স হাইটের ওপরে কোনো বডি থাকলে আর্থ এই পরিমাণ ফোর্স দিয়ে ওকে নিচের দিকে টানবে। যদি আমি ওকে আরেকটু ওপরে তুলে দিই তাহলে শুধুমাত্র এইটুকু ডিস্টেন্সের জন্য, মানে এইটুকু ডিস্টেন্স ওপরে তোলার জন্য কতটা ওয়ার্ক করতে হবে? সো ওয়ার্ক ডান ফর ডিসপ্লেসমেন্ট অফ ডিএক্স, সেটা আমি ডিডাব্লিউ ধরছি, এফ ইন্টু ডিএক্স। সো ইট ইজ জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে যদি আমি টোটাল ওয়ার্ক ডান বের করি, যদি আমি বডিটাকে এই আর্থের সারফেস থেকে একদম ইনফিনিটিতে নিয়ে চলে যেতে চাই যাতে ও আর কোনোদিন ফিরে না আসে, তাহলে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে ডিডাব্লিউ। সেই ইন্টিগ্রেটটা কোন লিমিটে করব? ফ্রম আর টু ইনফিনিটি এ লিমিটে করবো, বিকজ সারফেস অফ আর থেকে ওকে ইনফিনিটিতে নিয়ে চলে যেতে হবে। সো জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স, জি এম এমটা বাইরে চলে এলো, সরি ডিএক্স বাই এক্স স্কোয়ার ফ্রম আর টু ইনফিনিটি। তাহলে জিএমএমটা বাইরে বেরিয়ে গেল, ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ওভার আর টু ইনফিনিটি। সো জি এম এম বাই এটা হবে মাইনাস 1/x ফ্রম আর টু ইনফিনিটি, মাইনাস সাইনটা বাইরে নিয়ে নিলাম, জি এম এম ভেতরে থাকছে 1/∞ মাইনাস 1/r। 1/∞ মানে 0, সো একটা নেগেটিভ সাইন, বাইরের নেগেটিভ সাইন পজিটিভ হয়ে যাচ্ছে, সো ইট উইল বি জি এম এম বাই আর। এটা হলো ওয়ার্ক ডান। এবারে এই ওয়ার্ক ডানটাই তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, তাই না? সো দিস ওয়ার্ক ডান উইল বি সেম অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি।
অ্যাট দ্যাট প্লেস, মানে আমি ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য যে পোটেনশিয়াল এনার্জিটা লাগছে, বাট এটা থেকে আমি ছুঁড়বো, আমি তো নিচ থেকে হাতে করে নিয়ে যাচ্ছি না, আমি ছুঁড়ে পাঠাচ্ছি। সো যখন এই পোটেনশিয়াল এনার্জিটা এই বডিটার কাইনেটিক এনার্জির সাথে সমান হয়ে যাবে, এটা তো আমি কি বের করলাম, ওয়ার্ক ডান। নাও এই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জির সাথে সমান হবে Gmm/r. So now if this potential energy becomes equal to the kinetic energy of the body which is being thrown from the surface of earth with velocity same as the escape velocity, then only the body will never come back to earth surface. So to achieve escape speed, kinetic energy must be equal to potential energy here. So half m v e square, এখানে v টা হচ্ছে escape velocity, equal to potential energy that is g mm/r, একটা m কেটে গেল। So ve equal to root over 2gm/r root over 2 gm মানে হচ্ছে gr square by r, therefore ve equal to root over 2, এখানে একটা r কেটে যাচ্ছে, 2g into r. So escape velocity doesn't depend on the mass of the body, it only depends on the radius of the system or the planet or the satellite from which the object is being thrown. For Earth, VE equal to 2 into 9.8 into 6.4 into 10 to the power 6, এই ভ্যালুগুলো বসিয়ে যদি আমি ক্যালকুলেট করি, সো ক্যালকুলেশনের পর ভ্যালুটা আসবে 11.2 kilometer per second. So the escape velocity of Earth is 11.2 kilometer per second. সো গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হলো। গ্র্যাভিটেশনে যেগুলো পড়লাম সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশনের এই যে মেথডগুলো ইউজ করে আমরা বিভিন্ন এক্সপ্রেশন বা বিভিন্ন নিউমেরিক্যালগুলো করি, সেগুলো কিন্তু অন্যান্য অনেক জায়গাতে ইউজ করা যেতে পারে। সো গ্র্যাভিটেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা ভালো করে পড়তে হবে। তো আজকে এটা কমপ্লিট হলো, এর পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করবো।